আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সদাকাল্লাহুল আযীম। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনার যে কোনো বিষয়, ইসলামের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে ফোন করবেন। ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো হজ। আপনারা অবগত আছেন যে হজের মাস শুরু হয়েছে। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহ শরীফের দিকে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে তারা রওনা দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেখানে শামিল হওয়ার তৌফিক দান করুন। দর্শক, আমরা আজকে খুব প্রাউড ফিল করছি, খুব আনন্দ বোধ করছি যে আমাদের মাঝে দুজন সম্মানিত মেহমান আমরা পেয়েছি, যাদেরকে একসাথে পাওয়া খুবই দুষ্কর একটি বিষয়। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের প্রবীণ রাজনীতিবিদ, আপনাদের সকলের পরিচিত ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমাদের সাথে আরও রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়, যিনি ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আমরা জানি। তিনি আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জামাদ্দার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম স্যার, মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ স্যার। আমি আসলে আপনারা ধর্ম মন্ত্রণালয়ে আছেন এবং হজ বিষয়ক যে কোনো বিষয়ে আপনারা দেখি আসলে সবসময় আপনারা খুব আন্তরিকতার সাথে হাজিদের যে কোনো বিষয়ে আপনারা সমাধান করার চেষ্টা করে থাকেন এবং সেভাবে আমরা দেখতেছি দিন দিন হাজিদের বিষয়ে আপনারা। আমি স্যার আপনার কাছে প্রথমে একটু জানতে চাইব যে হজ ব্যবস্থাপনায় যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, এটা আপনি কেমন মনে করছেন যে এটা আমরা আসলে সামনে আরও কতটা অগ্রসর হতে পারে, এটা নিয়ে আরও এগিয়ে নিতে পারে, এই বিষয়ে আপনি যদি আমাদের বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন আপনি, এই জন্য আপনাকে অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে বিশ্বের মধ্যে মডেল হিসাবে দাঁড় করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জি, এটা যদি আমাদেরকে করতে হয় তাহলে হজ ব্যবস্থাপনাকে হজ যাত্রীর দৃষ্টিকোণ থেকেই সাজাতে হবে। জি, যেমনটি একজন হজ যাত্রী কী চায় এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। রাইট। এবং সেই হজ যাত্রীর প্রথমত তারা চায় স্বাভাবিকভাবে হজের খরচটা যাতে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে করা হয়, এটা একটা বিষয় হতে পারে। আর একটি হতে পারে আপনার হজ যাত্রী নিবন্ধন প্রক্রিয়া, দাপ্তরিক কার্যক্রম সহজ ও হয়রানি মুক্তকরণ, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যাতায়াত আরামদায়ক হোক এবং তার আবাসন ও খাবার দাবার স্বাস্থ্যসম্মত রুচিশীল হোক, এটাও তারা চিন্তা করতে পারে। এই ধরনের একটা চিন্তা থাকতে পারে। এবং সর্বোপরি তিনি যেন সহি এবং বিশুদ্ধ পদ্ধতির হজ ব্রত পালন করতে পারে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান একটা কথা বলেছেন যে অনেক টাকা খরচ করে গেল কিন্তু হলো না, তাতে লাভ হলো না। এই জন্য এই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। এগুলোতেই মূলত একজন হজ যাত্রী আশা করে বা প্রত্যাশা করে এই ধরনের হোক। আমরা সেই আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার নির্দেশে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি এবং সুন্দরভাবে করার জন্য ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে আসবো। আমি স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, স্যার একটা কথা বলেছেন যে কিভাবে হজ খরচকে আরও কমানো যায়, এটা নিয়ে বেশ কথা আমরা শুনতে পাই যে অন্য দেশের তুলনায় আমাদের বোধহয় একটু খরচটা বেশি হয়ে যাচ্ছে। স্যার এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি জানি না আপনার পরিসংখ্যানটা কিভাবে আসছে। মালয়েশিয়াতে কিন্তু খরচ আমার চেয়ে বেশি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে মালয়েশিয়ার দূরত্ব সৌদি আরবের চেয়ে বেশি। ইন্ডিয়ায় কম, ইন্ডিয়ার দূরত্ব কম আমার চেয়ে। জি। পাকিস্তানে কম, আমার চেয়ে দূরত্ব কম। জি। টার্কিতে কম, টার্কি দূরত্ব আরও কম।
হ্যাঁ, আমাদের খরচ কমানোর বিষয়টা আমরা মাথায় রাখছি। মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন যে আমরা যাতে সহজ সাধারণ মানুষের জন্য হজটা আমরা ইজি করতে পারি, সহজ করতে পারি। জি, তো স্যার হয়তো বলবেন, তারপর একটু বলি যে বেসিক্যালি আমরা চেষ্টা করছি এইভাবে, যদি আমাদের হাজিদের একটা ইয়েকে মাইন্ডসেটকে তারা থাকতে চায়, আপনি নিশ্চয়ই হজে গেছেন, কাছে থাকতে চায়, তো কাছের যে বাড়ি ভাড়া জি, আর দূরের বাড়ি ভাড়ার মধ্যে অনেক পার্থক্য। এটা আমরা অনেকে বুঝি না, মানে এখানে এক ফিট কাছে আসলেই দাম বেড়ে যাচ্ছে। আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, যদি আমাকে একটু সময় দেন। জি অবশ্যই। আপনি মেসফালা ব্রিজকে চিনেন? জি। তো মেসফালা ব্রিজের মধ্যে একটা রেট, বাইরে একটা রেট। তো আমাদের একটা প্ল্যান আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোমরা, মানে আমরা যেভাবে কাজ করব সেটা হচ্ছে, স্যারও জানে সব, সেটা হচ্ছে যে আমরা যদি আজিজিয়াতে হাজিদের রাখতে পারি। জি। আমি যে বাড়ি ভাড়া করেছি এবছর গভর্নমেন্ট হাজির জন্য 4,700 রিয়াল পার সিট, যদি আমি আজিজিয়ায় চলে যেতে পারি সেই বাড়ি আমি 1,500 রিয়ালে করতে পারবো। অনেক কমে আসবে। মানে আপনি দেখেন 3,000 রিয়াল গ্যাপ। এই 3,000 রিয়াল ইকুইভ্যালেন্ট কিন্তু প্রায় 1 লাখ টাকা, প্রায় 1 লাখ টাকা। আর যদি আমি ওখানে রাখি, শাটল বাস দিয়ে দেয়, যেটা ইন্দোনেশিয়া করে, ইরানিরা করে, ইন্ডিয়াও করে, রাইট, পাকিস্তানও করে, কিন্তু আমাদের হাজিরা কাছে থাকতে তারা বুঝতেছে না বিষয়টা। আসলে আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ার করার জন্য। কিন্তু আরেকটা বিষয় এখানে আছে স্যার, যারা দূরে বাড়ি থাকে, অনেক লাক্সারিয়াস বাড়িতে থাকতেছে, তারা কম দামে থাকতেছে, অনেক লাক্সারিয়াস বাড়িতে থাকতেছে, বাস আছে, তারা সবসময় আসা যাওয়া করতেছে ইজিলি, খুবই। আমাদের প্ল্যানটা এইভাবে, যদি যেটা আপনি বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, জি শুনে, আল্লাহ না করলে কিন্তু কিছুই করতে পারবে না। না, অবশ্যই না। শাটল বাস আমরা দিব, 10 মিনিট পর গাড়ি চলবে, রাইট। তাহলে আপনি একজন হাজি যদি জোহরে নামাজ পড়তে যায় সে যাবে, আসরে গেলে সে যাবে, মাগরিবে গেলে যাবে। সাধারণত মক্কা শরীফে, মানে কাবা বাইতুল্লাহ, আসর মাগরিব এশা একত্রে পড়ে আসে, রাইট, এটা কমন প্র্যাকটিস। তো প্রবলেমটা হচ্ছে ফজর এবং জোহর। আমরা তাহাজ্জুদের আগে গাড়ি দেব, সে তাহাজ্জুদ পরে ফজর পরে চলে আসবে, আমরা জোহরের আগে গাড়ি দেবো, তাইলে আমি হজের প্যাকেজ এখান থেকে কিন্তু 1 লাখ টাকা কমাতে পারি। জি। এবং আরও একটা চিন্তা আছে ওখানে, যে আমরা যদি অন্য চিন্তাও করি, যেমন ভবিষ্যতে যদি আমরা ক্যারিয়ারকে চিন্তা করতে পারি, যে বিমানের ভাড়ার কথা চিন্তা পারি, তা আমাদের টোটাল প্যাকেজটাই কমে আসবে আশা করি ইনশাল্লাহ। এটা মানুষের জন্য সহজলভ্য হবে, বাংলাদেশের সাধারণ জনগণ যাতে, আমাদের উদ্দেশ্যটা কি, আপনার অনেক টাকা আছে, আপনি টাকা দিয়া থাকেন, হোটেল হিলটনে থাকেন, আপনি জমজমে থাকেন, আপনার তো বাধা দেবো না, কিন্তু সাধারণ হাজি যারা বাংলাদেশের, যারা তাদের স্বপ্ন সারা জীবনে একবার হজ করতে যাবে, তারা অনেক কষ্ট করে সারা জীবনের পেনশন পাওয়ার পর যায়, ছেলেমেয়েরা বিদেশ থেকে টাকা পাঠায়, অনেক কষ্ট চেয়ে চিত্তে তারা যায়, সবাই মিলে যায়, অনেক আছে বাবার মানে জমি বিক্রি করে তারপরে যাচ্ছে, এরা যেন সহজলভ্য হয়, আমাদের টার্গেটটা হচ্ছে এটা। ধন্যবাদ আপনাকে। জি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আসছি, মানে কি পদক্ষেপগুলো গ্রহণ করলে হজ যাত্রীরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে বা সুন্দরভাবে হজ করতে পারবে বলে আপনি মনে করেন? যেমন এর ভিতরে আপনার 3টি জিনিস জি অন্তর্নিহিত রয়েছে। হজ যাত্রী অন্যান্য সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে হজ প্যাকেজে খরচ কমানো একটি, জি। আরেকটি হলো হজ এজেন্সির কার্যক্রম মনিটরিং ব্যবস্থাকে জোরদার করা, যাতে একজন হজযাত্রীর প্রতারণা বা হয়রানির শিকার না হয়, রাইট। তৃতীয় হলো সরকারি মাধ্যমে হজযাত্রীর সংখ্যা অতীতের চাইতে উল্লেখযোগ্যভাবে আমরা বাড়াতে পারি। এই 3টি বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি। এটা করলে আশা করা যায় যে সামনে তাদের হজ যাত্রাটা আরো সুন্দর হবে এবং সফল হবে, সহজ হবে, ভাড়াও অনেক, মানে তাদের যে প্যাকেজের যে রেটটা, সেই রেটটা অনেক কমে আসবে। স্যার, আপনি কি মনে করেন যে এখন যে পদ্ধতিগুলো আছে বা যে ব্যবস্থাপনা আছে, এখানে কোনো দুর্বলতা আছে? সেই দুর্বলতাগুলো চিহ্নিত করেন এবং সেটাকে দূর করার ব্যাপারে। আমরা অতীতেও দেখেছি, যখন হজ হয়েছে তখনই দেখা গেছে একটার পর একটা কাজ করতে গিয়ে কোনো না কোনোটা দেখা গেছে যে সেই জায়গাটা একটা ত্রুটি ধরা পড়েছে। আমরা সেই জিনিসগুলো এইভাবে ত্রুটিগুলো ধরে ফেলেছি এবং সেগুলোকে আবার ওভারকাম করার জন্য যে প্রসেস করা দরকার সেটাও আমরা করেছি। কাজেই আমরা আশা করব যে সামনে এই ধরনের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে এটা মনে হয় না। তবে হ্যাঁ, হাজার কাজ করতে গেলে একটা 19-20 হতেও পারে, তবে যদি কোনো কিছু হয় সেটা আবার সমাধান করার জন্য আমরা পরবর্তীতে সেই ব্যবস্থা করে ফেলি। যেমন গত বছরের সমস্যা 2-1টা যেটা হয়েছিল, এবার আমরা তার সমাধান করেছি। আর বিশেষ করে এখন সবচেয়ে ডিজিটাল পদ্ধতিতে কাজ করার কারণে সব কিছুই আপনার সুন্দরভাবে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, ডিজিটালাইজ বাংলাদেশের সব জায়গায় হচ্ছে, হজ ম্যানেজমেন্টও পুরোটা ডিজিটালাইজড হোক, আমরা সেটাই করেছি। ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আপনার কাছে আবারও আসবো। স্যার, হজ ব্যবস্থাপনা চালু করা হয়েছে, এই হজ ব্যবস্থা না কি সুযোগ সুবিধা আমরা হাজি সাহেবরা পাচ্ছে, এটা যদি আপনি। ধন্যবাদ আপনাকে।
আপনি ঘরে বসে প্রি রেজিস্ট্রেশন করবেন, প্রি রেজিস্ট্রেশন ঘরে বসে করা যাচ্ছে। ফাইন, আপনি ভাউচার প্রিন্ট করে আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে আসছেন, আপনার প্রি রেজিস্ট্রেশন হয়ে গেল। আপনি রেজিস্ট্রেশন করবেন, ঘরে বসে করবেন। আপনি সবচেয়ে বড় ইয়েটা আমি বলি, এই অ্যাপসটা যদি আপনি দেখেন, যেমন মিনাতে আপনি হারিয়ে গেছেন, আপনার যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, ওই অ্যাপসটা থাকে, আপনি জাস্ট বলবেন যে আপনার তাবু নাম্বারটা দিবেন, তাবু নাম্বারটা জেনে ফেলবেন, আপনাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, রাস্তা দেখায় দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে যে এটার মধ্যে আপনার কি কি নিতে হবে, কি কি কাজ করতে হবে, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, কি কি করা যাবে না, মোটামুটি আমরা একটা করে দিচ্ছি। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আসছি, এই যে স্যার একটা কথা বললেন যে এই ইবাদতটাকে একটা ব্যবসায় পরিণত করে ফেলেছে, আসলে এর থেকে ইবাদতকে আসলে এইভাবে বাণিজ্যে পরিণত করা, এটা তো খুবই মানে নিন্দনীয় একটি কাজ। স্যার, এর থেকে কিভাবে আসলে আমরা বেরোয় আসতে পারি বা রক্ষা করতে পারি? আসলে বিষয়গুলো হলো এমন, সততা, নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে যদি করা যায়, অবশ্যই সেগুলো কিন্তু কমে আসে। তো এই চিন্তাটা আগে ভাবতে হবে নিজেকে, যে আমি কতটুকু, যে দায়িত্ব আমার আছে সেই দায়িত্ব আমি কতটুকু কে পালন করছি, তার উপরে নির্ভর করে তাদের বাকি কাজগুলোর কথা। তা আমরা যদি আমাদের গুরু দায়িত্ব যদি সুন্দর সুষ্ঠুভাবে 16 আনা পালন করি, অবশ্যই সেই কাজগুলো সহজ হয়ে আসবে, কষ্টের থেকেও আপনার রেহাই পাবে। আমাদের সেইভাবে করতে, আমি করলাম, আপনি করলেন, আরেকজন করলো না, তখন একজনের জন্য দেখা যায় আর 10 জনের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইতিমধ্যে আপনারা জেনে সুখী হবেন, গত বছরে এরকম বেশ কিছু আমাদের স্টাফ অফিসারদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, এবং তার কারণে ওই 1-2 জনের পানিশমেন্ট দেওয়ার কারণে বাকি সবাই কিন্তু সজাগ হয়ে যায়, এবং তখন কিন্তু আর এই ধরনের ঘটনা ঘটেনি। আমাদের বিশ্বাস যে এই ধরনের ঘটনা ঘটবে না, এবং অতীতের চেয়েও এবার আরও একটু সুন্দরভাবে কাজ করা সহজ হবে। এই কারণে যে আমাদের জানা মতো যতটুকু আমরা বুঝি বা দেখি, আমাদের সরকারি হজযাত্রী যারা যাচ্ছে, তারা থাকছে যে জায়গায়, সেই জায়গায় খুবই একটা সুন্দর জায়গা। আপনার আমাদের মিশন যে আছে, মিশনে ঠিক চতুর্দিক দিয়ে আছে তারা। আমাদের সাথে কেউ দেখা করতে চাইলে 5 মিনিটের উপরে সময় কারো লাগবে না। হজ মিশনটা তো ওই যে স্যার যে ব্রিজটার কথা বললেন, জাস্ট 1000 মিটার। তো ওখান থেকে আপনি সামনে যান, পিছে যান, ডানে যান, বামে যান, এই ঘরগুলো আমরা ভাড়া নিয়েছি। যে কোনো কারো অসুবিধা হলে সরাসরি কিন্তু আমাদের কাছে খুব বেশি হলে 5 মিনিট, পায়ে হাঁটতে লাগবে 2 মিনিট, কিন্তু নামতে উঠতে আমাদের এখানে নামতে উঠতে যে 5 মিনিট লেগে যাবে, কিন্তু সবাই আমাদের সহযোগিতা। এবং হাজী সাহেবরা যারা আছেন তাদের জ্ঞাতার্থে যে আমাদের মেডিকেল যে সেন্টারটা থাকে, সেটাও এর কাছে, ওই যে বাড়িগুলো নিয়ে একটা বাড়িতে স্যার বলুক মেডিকেল সেন্টার করি, কাম হাজিদের রাখি। রাইট। আবার বেসরকারি যারা আছে তারা দেখা যায় হয়তো 1 কিলোমিটারে আমাদের আশেপাশেই আছে, আবার হয়তো কিছু না কিছু দূরে আছে, একটু দূরে আছে। সেই দূরে যারা আছে তাদেরকে যে কষ্টটা দেয় যে এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলো এই কষ্ট দেওয়ার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী এই বছর কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন, আগামী হজ যেটা হবে সেই হজে যাতে আমাদের পার্সেন্টেজ 60 থেকে 70% আমরা যেন হজযাত্রী সরকারিভাবে নিতে পারি। এই জন্য উনি একটা প্রস্তাব দিয়েছেন, আমাদের কাছে নির্দেশ দিয়েছেন, যেটা তোমরা করতে পারো কিনা দেখো। আমরা সেজন্যও কাজ করব। আমাদের বিশ্বাস, আমাদের সচিব মধ্যে একটা কথা বলেছেন কথার ফাঁকে, যে আমরা আগামী বছর হজযাত্রী আমরা বাড়িয়ে নেওয়ার 60 থেকে 70% নেওয়ার জন্য চিন্তা করছি, এবং এই জিনিসটাকে চিন্তা করতেছেন। এবং উনি বলছেন, আর একটা কথা বলছেন, প্রত্যেকটা মিডিয়াতে এই কথাগুলো যেন আমরা জানাতে পারি। আমরা আগামী হজ শেষে আমরা প্রত্যেকটা মিডিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, এবং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাইবো যে আমরা এইভাবে এটা করতে চাই, তোমরা এই জায়গায় আসো। সরকারিভাবে যে হাজি যান তাদেরও তো গাইড আছে। আমি 2008-এ যখন শুরু হয়, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ইমাম থাকার সুবাদে আমাকে গাইড নির্বাচন করা হয়েছিল। তো আমি দেখছি গাইডরা যদি সত্যিকারের কাজ করেন এবং তাদেরকে সেভাবে তাদের অধীনে যে হাজিগুলো আছে তাদের সার্ভিসটা যদি ঠিকমতো দেয়, তাহলে আমার মনে হয় যে সরকারি হাজি বা সরকারিভাবে যারা যাচ্ছে তারাও এখানে যাওয়ার জন্য বেশি আগ্রহী হবে। সেটা আপনি ঠিকই বলেছেন। স্যার, আমি একটা ফোন নিয়ে আমি আপনার কাছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি অপু বলছিলাম দিনাজপুর থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হচ্ছে, হজ তো অবশ্যই একটি পুণ্যের কাজ। হ্যালো। তো এই পুণ্যের কাজ হওয়া সত্ত্বেও যদি কখনো এজেন্সিরা তাদের কথা অনুযায়ী সেবা প্রদান না করে, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, কি ধরনের গুনার ভাগীদার হবে? এবং তারা যদি সেবাটা সঠিক আমরা বুঝতে পারছি না করে, তাহলে সেই ক্ষেত্রে তারা কতটুকু সওয়াবের অংশীদার হবে? আচ্ছা, একটু জানতে চাই। ঠিক আছে জি স্যার, আপনি যেটা বলতেছিলেন যে
আমি যেটা বলতেছিলাম যে হজ যাত্রী তাদেরকে বিষয়টা আমরা যে সুবিধাগুলো দিচ্ছি সরকার, হ্যাঁ সরকার যে সুবিধাগুলো দিচ্ছি এবং ফিউচারে আপনি বললেন যে সরকারি হাজে কিভাবে বাড়ানো যায়, এই জন্য আমরা প্রত্যেকটা মিডিয়ার সাথে, টেলিভিশন বা ইলেকট্রনিক বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সবার সাথে আমরা যোগাযোগ করতে চাই, যেটা আমাদের সচিব মহোদয় একটু বলেছিলেন। আমরা সেইভাবে আগাতে পারলে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন 60 থেকে 60% লোক যদি হজ যাত্রীকে সরকারিভাবে নেওয়া যায়, তাহলে একটা সুবিধা হলো এইটুকু, যেমন আমরা বাসা ভাড়া করেছি ফেব্রুয়ারি মাসে, আর এজেন্সির মালিকরা সবাই না কিন্তু অনেকে তারা কিন্তু এখন করতেছেন বাসা ভাড়া। এই যে ডিফারেন্সটা হওয়ার কারণে আমাদের আজকে বলতেছে ভিসা পাওয়া যায় না, আবার বলে এটা পাইতেছি না, আবার বলে ওইটা পাইতেছি না, আবার বিমানের টিকিট পাইতেছি না, অমুকের টিকিট পাইতেছি না, এই দৌড়াদৌড়িটা এইটা মানে সোজা কথা যারা চিন্তা করছে লেটে করব তারাই কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। এবং লেটে করার পিছনে আমরা যে ইয়েকে এজেন্সিকে যে দোষারোপ করবো, সব এজেন্সি না, দুই একটা এজেন্সি এরকম করে, তারা কিন্তু এটা করতে গিয়ে চিন্তা করে কত কমে পাওয়া যায়, কত দূরে পাওয়া যায়, কত লাভ বেশি হবে, এই চিন্তা করে তারা কিন্তু এই কাজগুলো করেন। কিন্তু সরকারি হাজি যদি হয় তাহলে আমরা এই 60% 70% হাজি যদি নিতে পারি, সুবিধাটা হলো এইটুকু যে আমরা ফেব্রুয়ারি মাসে আগে কিন্তু আপনার বুকিং দিয়ে ফেলবো, এবং আমরা তার এগেনস্টে আমরা করতে পারবো, ভিসা করতে পারবো। বাসা ভাড়া হইলেই ভিসা করা, বাসা না হওয়া পর্যন্ত ভিসা করা যাবে না। তা আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা আমাদের গণ্ডির মধ্যে নিজেদের মানে এরিয়া যে জায়গাগুলোতে আমরা বাসা ভাড়া নিব, সবাই যাতে একসঙ্গে কাছাকাছি থাকতে পারে তার একটা ব্যবস্থা নিতে পারে। যেমনটি আমাদের সচিব মধ্যে একটু ওনার বক্তব্যে বলেছিলেন যে ইয়েতে আজিজিয়াতে আমরা করবো। আজিজিয়াতে বিস্তর অনেক আপনার হোটেল রয়ে গেছে, অনেক কিন্তু রয়ে গেছে। আপনি যার একটা কথা আপনিও বলেছিলেন যে যত একটু দূরে দেওয়া যায় তত লাক্সারিয়াস বাড়ি পাওয়া যায়, ভাড়া অনেক কম থাকে। আমরা সেই ধরনের যদি চিন্তা করি দেখবেন না আমাদের রেটও কমে আসবে, অত আরামদায়ক হিসেবে তারা থাকতে পারবে, যাতায়াত করতে পারবে। শাটেল বাস থাকলে প্রতি 10 মিনিটে যদি একটা করে শাটেল বাস ছাড়ে তাতেও আমাদের খরচ বাড়বে না। রাইট, আমরা এই চিন্তাটা, এবং হাজিও তো 100 রিয়াল 50 রিয়াল লাগতে পারে, বাস ভাড়া কমফোর্টলি তারা থাকতে পারবে এবং হজ করতে পারবে, ফুডটাও ভালো পাবে। জি ফুডে খালি ভালো পাওয়া না, হাইজেনিক আনহাইজেনিক চিন্তা যদি করেন তাহলে সেই জায়গায় আপনার হাইজেনিক 100% পাবে না। সব জায়গায় যে জায়গায় আমরা ছিলাম, আমরা যে জায়গায় আগে থেকে কইরা আসতেছি, এখানে তো আমাদের বাঙালি পট্টি ছিল, কি অবস্থা ছিল আপনারা জানেন, দেখেছেন কিভাবে রান্না করে, কিভাবে খাওয়ায়। সেগুলো তো এখন বর্তমান যুগে তো এটাকে মানুষ পছন্দ করছে না, এবং সৌদি সরকারও এর উপরে খুব যথেষ্ট নজরদারি করে। স্যার আমি স্যার আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। স্যার চমৎকার বলতেছিলেন, আমাদের একটা প্রশ্ন যেটা এসেছে সেটা আমি যতদূর বুঝেছি যে এই যে এজেন্সিগুলো যে থাকে, এজেন্সিগুলো একরকম ওয়াদা করে, অনেকেই না, আমি বলবো কিছু কিছু এজেন্সি এরকম আছে যে ওয়াদাগুলো রক্ষা করতে পারে না বা রক্ষা করে না, এটা ইন্টেনশনালি বলেন আর যেভাবেই বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই কথার জন্য। আমি এজেন্সির বিপক্ষে কিছু বলি না। এখানে প্রশ্ন, যদি তারা না করে তাহলে আসলে কতটা তারা দোষী হচ্ছে আল্লাহর মেহমানদেরকে নিয়ে, আর যদি তারা করে তাহলে তারা কি ফায়দা পাবে এই বিষয়টা যদি। আলহামদুলিল্লাহ, আপনি কোশ্চেন চমৎকার। আমি এজেন্সির ব্যাপারে বলি, আমারও স্যারের অভিজ্ঞতা আছে। আমি হজ শাখায় কাজ করেছি অনেকদিন, এডিশনাল সেক্রেটারি হজও ছিলাম। সব এজেন্সি কখনোই খারাপ না। আমি নাম ধরে বলি, মেয়র হজ কাফেলা চিটাগংয়ে, জি, তাদের সার্ভিস অসাধারণ সার্ভিস। আবার এবছর ছাড় জানেন, আমাদের ঘুমটা হারাম করে দিল গত লাস্ট 10 দিন। আজকে এই মাত্র আমি ভিসার নিউজ পেলাম, আপনি এখানে বসে থাকতে থাকতে পাইলাম যে আমার ভিসা সব কমপ্লিট, গভর্নমেন্টের ভিসা সব কমপ্লিট। বেসরকারি এজেন্সির 432টা ভিসা এখন বাকি আছে। মূলত আমি হজ নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলি, যে আপনি আমাকে সুযোগ দেন। অবশ্যই অবশ্যই। জি, আপনাকে প্ল্যান করতে হবে। কি প্ল্যান? আপনার হাজি ধরেন 500, হাইয়েস্ট 500 আমার সিলিং। আপনি কবে ফ্লাইট নেবেন, কোথায় বাড়ি নেবেন, কখন বাড়ি নেবেন। আমার হাজি সব হাজি আমার, এতে কোনো সন্দেহ নেই। রাইট। কিন্তু সরকারি ব্যালটে যে হাজিগুলো যায় তাদেরকে আমরা প্ল্যান করি। যেমন এবারে বড় একটা কাজ করেছি আমরা, যে আমরা 90% হাজি সরকারি মদিনায় ল্যান্ড করিয়েছি। বাংলাদেশের মানুষের মধ্যে একটা, বাঙালির মধ্যে একটা অন্যরকম ধারণা আছে যে আমি এহরাম পরে এয়ারপোর্টে উঠবো। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এটা ইসলামের কোথাও বলা নেই। না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জীবনে একবার, এবং এটা করছেন মদিনার থেকে মক্কায়। এবারে সরকারি হাজিরা সবাই ধারণা করছে যে সরকারি ব্যালটি হাজিরা তারা মানে হইচই করবে, যাবে না। কিন্তু আমি এদেরকে কনভিন্স করতে পেরেছি। আমি 9টা ফ্লাইট মদিনায় ল্যান্ড করিয়েছি, মানে আমরা প্ল্যান করে করেছি। আজকে তারা মক্কায় আছে, তারা হ্যাপি।
বেসরকারি এজেন্সিদের প্রবলেমটা হচ্ছে এইটা যে তারা হাজিদেরকে সবকিছু ট্রান্সপারেন্ট করে না। যে বিষয়টা হয় যে গ্রামের সাধারণ মানুষ তারা তো আসলে বুঝতে পারে না যে কোন এজেন্সিটা ভালো, ম্যাক্সিমাম এটা উত্তর দিচ্ছি আপনাকে, আপনি বলেন। বুঝতে পারে না যে, এবং আপনি যে চমৎকার একটা কথা বলছেন, একজন ভালো আলেমের নেতৃত্বে আসলে হজ করা উচিত। আপনি বুঝতে পারেন না কেন? সে তো সে নিজে প্রয়োজনে তার সন্তানকে বলুক, তার আত্মীয় স্বজনকে বলুক যে ওয়েবসাইটটা দেখো, এই এজেন্সির নামটা আছে কিনা। এই এজেন্সি, আমাদের এজেন্সি কিন্তু যেগুলো ফিট এজেন্সি আমরা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেই। আপনার নাম কিন্তু, যে আমার নাম কিন্তু ওয়েবসাইটে যাবে না, কিন্তু আমার এজেন্সি ভালো না বা আমার ব্ল্যাক লিস্টেড এজেন্সি, কিন্তু সেই ওয়েবসাইট তারা দেখুক, তারা হক্কানি আলেমের সাথে যোগাযোগ করুক, ইভেন তারা প্রয়োজনে ইউনের সাথে কথা বলুক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার তো প্রতিনিধি আছে, প্রয়োজনে তারা ডিসির সাথে কথা বলুক, তারা ডিডি ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলুক যে ভাই এজেন্সি আমাকে তো বলতেছে এটা ঠিক আছে কিনা দেখে দাও। জি স্যার, আমি মন্ত্রী মহোদয়ের কাছে আসছি যে আমাদের জেদ্দা হজ টার্মিনালে বাংলাদেশ মানে প্লাজা স্থাপন করা হয়েছে ওখানে, এইটা আসলে হাজিরা এর দ্বারা কতটুকু মানে পাবে, সুবিধা পাবে, বা কি কি ভূমিকা সেখানে রয়েছে? সবচেয়ে বড় সুবিধাটা হলো এটুকু যে যখন এয়ারপোর্টে নামার পরে অনেকের অনেক ধরনের জরুরত দাঁড়ায়, তারা সেই কাজটুকু সেই জায়গায় সমাধান করতে পারে। অথবা কোনো কারণে বাস আসতে লেট হইলো বা বাসটা নষ্ট হইলো, কিছু হইলো, সেই সময়টা কাটানোর জন্য সেই জায়গায় তারা, অর্থাৎ সোজা তো চলে যায় বাসে, প্লেন থেকে নামার পরে বাসে উঠে যায়, প্রয়োজন হয় না। যাদের প্রয়োজন হয় এরকম কোনো অসুবিধার প্রয়োজন, ওই জায়গায় অন্তত রেস্ট নিতে পারে এবং সময়টা সুন্দরভাবে কাটাতে পারে, কিছু পরামর্শ নিতে পারে। অফিসার আছে, সবাই আছে ওখানে, তো আমাদের স্টাফ অফিসার সবাই থাকে, তাদের কাছে পরামর্শ নিতে পারে, সুবিধা হয় সেই জায়গাটায়। কাজে এটা আমাদের খুবই প্রয়োজন ছিল এবং এটা হয়েছে ইনশাআল্লাহ। স্যার, বিগত বছরের তুলনায় এখন হজের ব্যাপারে কি কি পরিবর্তন এসেছে, এবং আপনি যদি আমাদেরকে বলতেন যে কি কি পরিবর্তন এসেছে এবং এর দ্বারা হাজিরা আসলে কতটুকু উপকৃত হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। স্যারও বলতে পারে। আমি বলি কি, গত বছরের চেয়ে এবছরে যে প্রোগ্রামটা আমাদের চেঞ্জ হয়েছে, এর মধ্যে কয়েকটা ম্যাসিভ প্রোগ্রাম আমরা চেঞ্জ করেছি। যেমন আগে এজেন্সিগুলো টাকা পাঠাতে হলো নিজেরা নিয়ে যেত, অন্যভাবে যেভাবে হোক নিয়ে যেত। সৌদি গভর্নমেন্ট বলছে নো, টাকা আমরা সরাসরি তোমাদের মাধ্যমে নেব। এতে আমাদের কিছু প্রবলেম হয়েছে। যেমন এজেন্সিগুলো টাকা এক জায়গায় ডিপোজিট করছে, আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। এখন এখানে এজেন্সিগুলো টাইমলি টাকা সবাই জমা দেয় নাই, যেটা আপনাকে বললাম। কিন্তু আমরা কিন্তু ওই যেসব ভালো এজেন্সির ব্যাপারে কোনো কথা ওই জন্য বলতে পারি, কিছু দুষ্ট এজেন্সি মানে কিছু অন্যরকম লোক রয়ে গেছে, তারা ওই টাকা ঠিক মতো দেয় না, অনেক কষ্টে টাকাটা আদায় করছি আমরা। এবং আমি স্যারের পারমিশন নিয়ে, আমি বিশ্বাস করবেন কিনা, 600 কোটি টাকা আমি নিজে রিস্ক নিয়ে অন্য ফান্ডের টাকা আমি সৌদি আরব পাঠিয়ে দিয়েছি। আল্লাহ, পরে আমি টাকাটা পাইছি, কিন্তু আমি যদি তখন না পাঠাই টাকাটা, এটা সৌদি আরব পাঠাতে পারি না। বাংলাদেশের ডলারের একটু ইয়েও ছিল, পুরো হাজিরা বিপদে পড়ে যেত। এটা সত্যি কেউ জানবে না, আল্লাহ জানবে একমাত্র। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান। যেটা আপনাকে বলছি যে এই চেঞ্জটা আনছি আমরা এবার, যে সৌদি আরবে এবং আগামীতে অব্যাহত থাকবে। আর মূলত আগে এজেন্সিগুলোর একটা কোটা ছিল 150, এটা সৌদি আরব অনেক চাপাচাপি করিয়া, অনেক কায়দা করে, এই কষ্ট করিয়া আমরা 250-তে আনছি। জানি না আগামী বছর এটা কত করে দেয় ওরা। কারণ শোনেন, ওদের কথা আমাদের শুনতে হয়। মানে একজন এজেন্সি 250 কম দিতে পারবে, মিনিমাম কম, আর ম্যাক্সিমাম লিমিট আমরা করে দিয়েছি এবার 500। আগামীতে হয়তো চেঞ্জ করতেও আমরা পারি বা কমাতে বাড়াতে পারি, এটা বসে আমরা আলাপ করে নেব। এটা কম বেশি করার মধ্যে কি আসলে ফায়দাটা কি? এক্সেলেন্ট প্রশ্ন আপনার। এই প্রশ্নের উত্তরটা আমি একটু বুঝাইয়ে দিই একটু। সেটা হচ্ছে, বাংলাদেশের এজেন্সিগুলো বেসিক্যালি ভালো এজেন্সিগুলোর হাজির অভাব হয় না, রাইট। আর যেগুলো এজেন্সিগুলো সার্ভিস দেয় না, যারা প্রতি বছর 2-1টা টুকটাক ঝামেলা করে, প্রতারণা করে, তাদের হাজির পায় না তারা। তখন তারা করে লিড করে সবাই মিলে 3-4টে মিলে একটা করে মার্চ করে 2টা মিলে 3টে মিলে একটা গ্রুপ করে। আগে ছিল এটা 150, এই 150 থেকে এবার 250 করে দেওয়া হয়েছে। এটা কি এজেন্সির সংখ্যা কমে আসলো? সৌদি আরব চায় এজেন্সির সংখ্যা কমে যাক, এতে আমাদেরও কিছুটা সুবিধা হয়, বাট আমরা সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করি না। কিন্তু সৌদি আরব চায় না যে এত এজেন্সির সাথে তারা হ্যান্ডেল করবে। এবারে 260 এজেন্সি বা 259 এজেন্সি অপারেশন করছে, কিন্তু সৌদি আরব প্রথমে বলছিল 56 এজেন্সি, অনলি 6। এখন দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে যদি এজেন্সি কমে যায়, আপনার সার্ভিস দিতে সুবিধা হবে, আপনার কন্ট্রোল, কমান্ড, কোঅর্ডিনেশন সব কিছুতে সুবিধা হবে। আবার এজেন্সিগুলো চায় না, এর চেয়ে কমাইয়ে দাও, তো বেশি এজেন্সি কাজ করতে পারবে। আমি বুঝতে পারছি, এখানে একটা পারস্পরিক স্বার্থের দ্বন্দ্ব থেকে যায়। তা আমরা গভর্নমেন্ট তো
পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে যাব না। আমরা সৌদি গভর্নমেন্ট যেটা বলে, আমাদের হাব আছে বা এজেন্সিগুলো আছে, বসে আমরা একটা মোটামুটি না, এখানে তো একটা ভালো সমাধান আছে যেটা আপনি বললেন যে 4-5টা মার্চ করে একসাথে যাচ্ছে, ব্যাস অনেক কাজ করুক। অনেকে এটা রাজি হয় না কেন? যে লিড করে সে একটা মাতুব্বরি করে, সে ওর কাছে কিছু খাইতে চায়, মানে কিছু ভাগ নিতে চায়, কিছু লাভ প্রফিট। মূল প্রবলেমটা হচ্ছে যে একটা হাজি বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে যায়। আল্লাহ হেফাজত। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি দিলাম ইমাম সাহেবকে, আল্লাহ মাফ করে, ইমাম খারাপ, ইমাম সব খারাপ হবে না। আমি দিলাম আমার একজন লোকরে, সে হাজিটা বিক্রি করলো এক্স এজেন্সিকে, সে আবার দিল লিড আর এক এজেন্সিতে, তাহলে হয় কি 3-4 জায়গায় তার টাকাটা চলে যায়। আল্লাহ হেফাজত করে। স্যার, এই যে আমরা যতদূর জানি যে মালয়েশিয়াতে এত হাজি যায় মালয়েশিয়া থেকে, ওইখানে কিন্তু মাত্র 4-5টা এজেন্সি আছে শুনেছি। না, এটা ইন্টারেস্টিং বলি আপনাকে স্যার, আমি একটু বলি তাহলে এটা। জি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় 2,20,000 হাজি যায়, 2 লক্ষ যায় গভর্নমেন্ট। রাইট। ইন্ডিয়া 1,80,000 হাজি যায়, 1,60,000 যায় গভর্নমেন্ট, আর মাত্র 20,000 যায় নন গভর্নমেন্ট। মালয়েশিয়ায় 34,000 হাজি যায় ফুল গভর্নমেন্ট। রাইট। আপনি এজেন্সি যা বলছেন কম, সেটা খুব কম, 4-5টা এজেন্সি। মালয়েশিয়াতে ওই 34,000 পর যারা যেগুলো যায়, তার কি 100% গভর্নমেন্ট। পাকিস্তান 50%, 60% গভর্নমেন্ট। আমরা একটা উদার গণতান্ত্রিক দেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই গণতন্ত্রের চর্চা করছে, এজেন্সিগুলো আমাদের কাজ করতেছে ফ্রিডম নিয়ে। সব এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমি কখনোই বলি না। এই যে আপনি বললেন না যে গভর্নমেন্টের যদি পুরা প্যাট্রোনাইজেশনে রাখতে পারতাম, হয়তো বা কিছুটা হজ ব্যবস্থাপনার সুবিধা হতো। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, টার্কি, আমি কয়েকটা দেশের নাম বললাম, এরা কিন্তু ম্যাক্সিমাম হাজি গভর্নমেন্টের মাধ্যমে নেয়। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও স্যারকে বলেছে যে আমরাও চিন্তা করছি যে ফিউচারে যারা ভালো এজেন্সি টিকে থাকবে, আপনি খেয়াল করেন কথা, কম্পিটিশনে টিকে থাকবে, যারা ভালো সার্ভিস দেয় তারা টিকে থাকবে, আমরা তো 100% নেব না, এবং তারা টিকে থাকবে, তারা ভালো সার্ভিস দেবে, তারা ভালো জায়গায় রাখবে, তারা ভালো খাওয়াবে। ধন্যবাদ স্যার। মন্ত্রী মহোদয়ের কাছে আসছি যে কি পদক্ষেপ নিলে আসলে আগামীতে হাজিরা আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং কমফোর্টলি হজ করতে পারবেন, এটা আপনি কি মনে করেন স্যার? এটা সৌদি গভর্নমেন্ট যে চিন্তাটা করছে যে এবার 250 আমাদের এজেন্সিতে গেল, যাওয়ার কথা মাত্র 56টা এজেন্সি যাওয়ার কথা। আগামী বছর হয়তো এটা 56টা এজেন্সি করার জন্য তারা আমাদেরকে তাগাদা দিবে বলে আমাদের মনে হচ্ছে। তো আসলে এজেন্সির সংখ্যা কমলে আমাদের ঝামেলা কম। একজনের সাথে কথা 56 জনের সাথে কথা বলতে হবে। কিন্তু আমাদের সচিব মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে আমাদের 250 এজেন্সি এবার যাচ্ছে, এই এইটা তারা কাজ করছে হজের এগেইনস্টে। এই 250 পিছনে তো আরও 300-400 এজেন্সি আছে, লিড এজেন্সি হলো 250। ওই যারা আছে, বাকি যারা আছে, ঝামেলা তো হলো এদের মাধ্যমেটা হয়। তো এই জন্য যখন এজেন্সিটা 56টা এজেন্সি আসবে, এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী হয়তো চিন্তা করেছেন যে আগামী বছর আমরা সরকারিভাবে যাতে বেশি নিতে পারি, ব্যালটি হাত যাতে আমাদের বেশি হয়, তাইলে চাপটা তাদের উপরে কম পড়বে, এবং যারা ভালো এজেন্সি তারা কিন্তু তার একটা অংশ পেয়ে যাবে। আমরা যে 60% 40% তারা নিবে, তাহলে ওই যারা আপনার ছোটোখাটো এজেন্সি আছে বা অনিয়মতান্ত্রিকভাবে কাজ করতে চায় বা ঝামেলার সৃষ্টি করে বা ওই লিড এজেন্সির সাথে তাদের ঝামেলার সৃষ্টি হয়, সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়বে এবং কাজটা সহজ হবে। আল্লাহ সহজ করে দিক। সবাই আল্লাহর মেহমান আসলে হাজি সাহেবরা। আমি সচিব মহোদয়ের কাছে আরেকবার লাস্ট হয়তো আসবো, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আপনি আল্লাহ নিলে এবারও যাবেন, আগে কয়েকবার গেছেন। হজযাত্রীরা আসলে অভিভাবক হিসেবে যখন আপনাদেরকে কাছে পায় তখন কিন্তু তারা খুব আনন্দ ফিল করে, খুব মানে আমি নিজে তো এটা জানি, আমি নিজে রিয়েলাইজ করছি যে এটা খুব তো আপনারা আসলে এইটা যে এই যে আপনারা অভিভাবক হিসেবে সেখানে যাচ্ছেন বা যাবেন, এটা আপনাদের কেমন একটা অনুভূতি থাকে? যে আলহামদুলিল্লাহ, আপনার কথা বলে আমার মানে আমি খুব ইমোশনাল হয়ে পড়বো। আমি গত বছরের একটা ঘটনা বলবো। হবিগঞ্জের একটা লোক, গত বছর না 19 সনে, সে তার স্ত্রীকে হারিয়ে ফেলছে পাথর মারতে যেয়ে। স্ত্রীকে আর খুঁজে পায় নাই। সে হজ সব ফ্লাইট চলে গেছে, সে থেকে গেছে, হাউমাউ করে কাঁদতো আমাদের কাছে এসে। আমরা মক্কা এমন কোনো জায়গা নেই খুঁজছি, এবং পোস্টারিং করেছি আমরা বাংলায়, যারা বাঙালি হাজি আছে, খুঁজে পাই না। সে বারবার কাঁদতো যে আমি এই মহিলার জন্য আমি আল্লাহ আমাকে এত দূর নিয়ে আসছে। মনে রাখবেন, একজন সাকসেসফুল ম্যানের পিছনে একজন ইন্সপায়ার্ড উমেন থাকে। রাইট। তো
ওই ভদ্রলোকের আমি ফিরাতে, তার স্ত্রীকে ফিরাতে পারি না, কিন্তু তার পাশে দাঁড়িয়েছিলাম। আমরা মিশনে, স্যার তো থাকেই, স্যারের নেতৃত্বে আমরা এক ঝাঁক অফিসার যাই। এটা কিন্তু সরকারি হাজি, কিন্তু সব সরকারের, রাইট। 85,000 হাজি কিন্তু আমাদের সবে সরকার। তার মারা গেলে তার করা, তাকে পালন করা, চিকিৎসা করা, তাকে প্লেনে সে ঠিক মতো উঠতে পারলো কিনা, কিন্তু টাকা কিন্তু সরকার নেয় না। না, সরকার কিন্তু সাবসিডি দিচ্ছে। স্যার আমাদের কিন্তু সময় একেবারে শেষ, আমি শেষ করে দিচ্ছি আপনাকে। আপনার মাধ্যমে দুটো মেসেজ আমি দেবো। আমরা 100% পাশে দাঁড়িয়ে থাকবো, যে কোনো প্রবলেমে আমাদের কাছে আসবে। আমার লাস্ট কথার আগে দুটো মেসেজ। অনুগ্রহপূর্বক আপনি দালালের মাধ্যমে হজে যাবেন না, রাইট, ব্রোকারের মাধ্যমে না, গ্রুপ লিডারের মাধ্যমে না, সরাসরি এজেন্সিতে আসেন অথবা গভর্নমেন্টের কাছে আসেন, রাইট। নাম্বার 2, হজে যারা যাবেন দুটো কাজ করবেন, কন্ট্যাক্ট করে যান, কি পাবেন। আর দলছুট হবেন না, ধৈর্য হারাবেন না, আল্লাহ কবুল করে ফেলবেন। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক মূল্যবান কথা বলেছেন স্যার। আমি সর্বশেষ আপনার কাছে আজকের এই বিষয়ের উপরে, আমাদের আলোচনার উপরে আপনি একটু সামারি যদি আধা মিনিটের মধ্যে বলতেন যে আসলে আমাদের কি করা উচিত। আসলে এই হজ শুধু এটাকে যদি ব্যবসা হিসেবে কেউ নেয় তাহলেই সে জায়গায় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, রাইট। আর সেবা চিন্তা করে যদি এই কাজটা করেন যে হজ আল্লাহর মেহমান, তার সেবা করব, তাহলে সবকিছু। আপনি আসলে মুরব্বী গার্জিয়ানের মতোই কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে সত্যি আমরা প্রাউড ফিল করছি যে আমাদের মাঝে সম্মানিত দুজন মেহমান আজকে এসেছেন, এবং হজ সংক্রান্ত যারা এই টোটাল মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, মন্ত্রী মহোদয় এসেছেন, সচিব মহোদয় এসেছেন, আমরা অনেক তথ্য জানতে পেরেছি, এবং ফিউচারে আমাদের হাজিদের জন্য আরও কি কি সুবিধা রয়েছে সেগুলো আমরা জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে হায়াতে তৈবা দান করুন, এবং এই যে কার্যক্রম তারা করছেন, আল্লাহ পাক এটাকে কবুল করে তাদের এবং আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দিন। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সকলকে হজ করার তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।